মানে উদ্ভট উদ্ভট সব ধারণা নিয়ে হঠাৎ করে টেলিফোন করে বলবে, ভাই আজকে এতটার সময় প্রোগ্রাম আছে, চলে আসে। তুমি আর কাজ পাও না, আর একটা কর্মসূচির মধ্যে হয়তো যেতে হতে পারে, আর তুমি এভাবে বলে দিলে বলছে না আসেন, একটা প্রোগ্রাম আছে। অঘটন ঘটন পটিয়েছি বলেছি, যতই এটাকে ফান করি কিন্তু প্রতিটা কাজই তার এমন একটি ব্যঞ্জনা নিয়ে আসে যেটা আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের প্রতিদিনের যে কাজ, সেই কাজ থেকে ব্যতিক্রম বলেই মনে হয়। এই জন্যই হতে পারে আমার কাছে তখন অঘটন ঘটন পটিয়েছে মনে হয়, কিন্তু তার সেই কাজটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। চেয়ারম্যান সাহেবকে আগেই বলে রাখে, চেয়ারম্যান সাহেবও আমার কেন জানি মনে হয় দিন রাত তো উনি কথা বলছেন, বিভিন্ন মিটিং, সভা সমাবেশ, রাজনীতির বহু ঘটনা ঘটছে, এর মধ্যে আনন্দ, হতাশা, বেদনা সবকিছুকে ধারণ করেই তো তাকে নেতৃত্ব দিতে হয়। কিন্তু এই ধরনের নন কনভেনশনাল যে সমস্ত অনুষ্ঠান, সেগুলোতে তার দেখি একটা অফুরন্ত একটা আগ্রহ তার মধ্যে রয়েছে। এবং আপনাদের কাছে আমি শুধু এইটুকুই বলি, এটা মানে বাইরে, প্রসঙ্গের বাইরে কথা হচ্ছে, কিন্তু তারপরেও আমি একটু বলি যে অনেক বিষয় আমরা যারা কাজ করছি, বা আমাদেরকে হয়তো উনি বললেন যে একটা দেখুন তো এটা নাম দেন একটা, আমরা 2-3 দিন চেষ্টা করেও পারিনি, কিন্তু একটা কাব্যিক নাম উনার কাছ থেকে আসে। যেমন উনার পক্ষ থেকে, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে, অথবা বিএনপির পক্ষ থেকে আমরা যে বিভিন্ন ধরনের যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এই পরিবারগুলোকে যাচ্ছি, এটার জন্য একটা সংগঠন গড়ে তুলবেন উনি, দায়িত্ব দিলেন, আমরা পারলাম না। কিন্তু একটা সত্যিকার অর্থেই কাব্যিক নাম, আমরা বিএনপি পরিবার, অসাধারণ একটা নাম তিনি দিলেন। এবং আমরা কিন্তু এই যে নন কনভেনশনাল, আমাদের কনভেনশনাল কাজ কি? মিছিল, মিটিং, সংগঠন করা, কথা বলা, বিভিন্ন জেলায় যাওয়া। কিন্তু নন কনভেনশনাল এই যে কাজ, একেবারে তৃণমূলে গিয়ে ভুক্তভোগী মানুষকে দলের পক্ষ থেকে সহযোগিতা করা, এর চাইতে আনন্দ এবং পুণ্যময় কাজ আমার কাছে আমি মনে করিনি অন্য কিছু। এটা আমি মানে এদের সাথে, এই রুমন্দর সাথে এই কাজটা করে আমি সত্যি অত্যন্ত আনন্দিত হয়েছি। তাই আজকের যখন এই যে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে এই অনুষ্ঠানটি, এটাও আমার কাছে মনে হয়েছে আমাদের প্রতিদিনের কাজের চাইতে একটু ব্যতিক্রমী একটি অনুষ্ঠান করতে যাচ্ছে রুম্মনরা, এবং সেখানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে, বলেছে, হঠাৎ করেই বলেছে। কিন্তু এটার সম্পর্কে এখানে রিসোর্স পার্সনরা আছেন, আর রিসোর্স পার্সনদেরকে আরো বেশি প্রাঞ্জল করার জন্য কবি আব্দুল হাই শিকদার আছেন। আমরা রাজনীতির লোক, আমরা আর কি বলবো, এটা এতই টেকনিক্যাল বিষয়। কিন্তু সাদা চোখে আমরা যেটা দেখি, আমরা সেটার বাইরে তো আর বলার কিছুই না। শুধু সাদা চোখে বলতে এইটা যে অ্যানিমেল, অর্থাৎ প্রাণীদের সংরক্ষণ এবং তাদের ভালো মন্দ এবং তাদের সংরক্ষণ করতে গিয়ে তাদের স্বাস্থ্য, তাদের চিকিৎসা, এগুলো নিশ্চিত করা। তো বাংলাদেশ যেখানে সাধারণ জনগণই তো কত দুঃখ কষ্টের মধ্যে আছে, সেখানে প্রাণীদের দুঃখ কষ্ট মোচনের জন্য কি বা করা যেতে পারে, করা যেতে পারে। আমরা যেগুলো সরাসরি প্রত্যক্ষ উপকার পাই যাদের কাছ থেকে, তাদেরকে তো আমরা কমপক্ষে হলেও কিছুটা হলেও তো আমরা সংরক্ষণ করার চেষ্টা করি। ধরুন গরু, বাছুর, ছাগল, তার জন্য একটা গোয়াল ঘর নির্মাণ করি, তারা দুধ দেয়, প্রয়োজনে একটা পর্যায়ে মাংস দেয়, আমাদের পুষ্টি, আমিষ এগুলোর ব্যাপারে, সুতরাং ওগুলোকে আমরা সংরক্ষণ করি। এমনকি আমাদের যে ভেটেরিনারি ডাক্তার, তাদের কাছেও নিয়ে যায় চিকিৎসার জন্য। কিন্তু এই যে আপনার যে স্ট্রে ডগ, বিড়াল যারা বিভিন্নভাবে ঘুরে বেড়ায়, বা অন্যান্য যে প্রাণীকুল, তাদের ব্যাপারে কিন্তু আমাদের দৃষ্টি বা আমাদের কর্তব্য সম্পর্কে আমরা কখনো ধারণাই করতে পারিনি। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা হয়তো মনকে আলোড়িত করে। আমি ক্লাস 5-এর ছাত্র, বগুড়া জেলা স্কুলে,
কিছু দুষ্ট ছেলেরা একটা কুকুরকে একটা পাউরুটি খাইয়েছে। পাউরুটি খাওয়ানোর পর কুকুরটি আর্তচিৎকারে স্কুল মাঠের একদিক থেকে আরেক দিকে দৌড়াদৌড়ি করছে। তো সব শিক্ষকরাও বেরিয়ে এসছে। কুকুরটা প্রায় এসে টিফিন দেয়, তো টিফিনের যে অবশিষ্টাংশ সেগুলো ফেলে দিলে পরে এই কুকুররা এসে এটা খেত। কিন্তু এটি চিৎকার করে কেন? পরে অনুসন্ধানে জানা গেল ওই পাউরুটির ভিতরে আলপিন দিয়ে দিয়েছিল ছেলেরা। ওই পাউরুটি খাওয়ার পর তাই অবস্থা। এটা আমার মনে দীর্ঘদিন মনে দাগ কেটেছে। খুব বেদনায় একবারই মুষড়ে পড়েছিলাম যে একটা প্রাণী, তার যে আর্তচিৎকার, এটা এতই ব্যথিত করেছিল যে আজও ওটা ভুলতে পারিনি। আমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে এই জিনিসটা একটা চোখের সামনে ঘটেছে বলেই মনে আছে, কিন্তু কত এই ধরনের মানে স্ট্রে ডগ, ভবঘুরে কুকুর কোথায় মরে পড়ে আছে আমরা তার খবর জানি না। করোনার সময় আমি দেখেছি, আহা, ও মানে এখনো যে স্মৃতির মধ্যে গেঁথে আছে যে খাবার না পেয়ে বিড়াল এবং কুকুরের যে অবস্থা বাংলাদেশে, মানে কল্পনা করা যেতে পারে না। মানুষ ঘর থেকে বেরোয় না, সাধারণ মানুষ তারা বাজারেও যায় না করোনার ভয়ে। তো সুতরাং কুকুর বিড়ালের কি অবস্থা হতে পারে? কুকুর বিড়াল তো আরো খারাপ অবস্থা, না খেয়ে খেয়ে মারা গেছে। আমি ষষ্ঠদশ শতকে ইংল্যান্ডের একজন মনীষী লেখক, তার নাম ফ্রান্সিস বেকন, নিশ্চয়ই এখানে অনেক শিক্ষিত মানুষ আপনারা জানেন। তিনি তার জাতিকে বলছেন যে তুর্কিরা নিষ্ঠুর। মানে পশ্চিমাদের তো একটা মাইন্ডসেট আছে, মুসলমান মানেই একটু নিষ্ঠুর নির্দয় টাইপের, আজও তারা সেটা মনে করে আর কি। তো তার একটা এসের মধ্যে, একটা রচনার মধ্যে বলছে যে তুর্কিরা নিষ্ঠুর কিন্তু ওরা পাখিকে খাবার দেয়। তো সেই আমলে পাখিকে খাবার দেয়, এটা একটা বিশাল বিষয়। তার মতো একজন মনীষী লেখক, সেটা তার হৃদয়কে ছুঁয়ে গেছে। এটা তার একটা এসের মধ্যে। আপনারা তো মানে ফ্রান্সিস বেকনের এসে পড়েছেন, অনেক বিষয় তার বিখ্যাত বিখ্যাত রচনাগুলি রয়েছে, তার মধ্যে উনি সুন্দরভাবে এই জিনিসটি তুলে ধরেছেন যে তুর্কিরা নির্দয় কিন্তু তারা পাখিকে খাবার দেয়। কারণ তুর্কিতে বলা হয় যে ওরা খুব পাখি প্রেমিক। তো এইখান থেকে একটা ধারণা তৈরি হয়েছে যে মানুষের মনে কিন্তু প্রাণীর প্রতি একটা মমতা ছিল, কিন্তু মানুষ কেন জানি সেইটার দিকে বেশি এগিয়ে আসতে পারেনি। আপনার মানে এটা আমি বলবো যে একেবারে সংগঠিতভাবে সেই কাজটা করতে পারেনি, সেই দায়িত্বটা পালন করতে পারেনি। ওই সময় গোটা ইউরোপের লোক সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছিল প্লেগ রোগের কারণে। কিন্তু এর মধ্যেও কিছু মানুষ প্রাণীর খাবার নিয়ে, ক্ষুধা নিয়ে চিন্তা করেছেন। যুগে যুগে ব্যথিত মানুষ ছিল, প্রাণীদের প্রতি মমত্ব ছিল, এ ধরনের মানুষ যুগে যুগেই ছিল। বিশেষ করে নিশ্চয়ই যারা বড় বড় লেখক, সাহিত্যিক, কবি, তাদেরকে তো এটা ছুঁয়ে যায়। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্প পড়েছি। এই গল্পটা আজও যখন মনে পড়ে, সত্যি একটা প্রাণীর প্রতি, একটা গরুর প্রতি একটা অসাধারণ মমতা জেগে ওঠে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই পড়েছি, সে বলায়ে একটা গাছের প্রতি কি মায়া হতে পারে, কি ধরনের তার প্রতি একটা প্রেম জেগে উঠতে পারে একটা বৃক্ষের প্রতি, সেই বলাই গল্পে পড়েছে। একটা প্রজাপতির প্রতি কত আনন্দ দিতে পারে, সেটা নজরুলের প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমনও রঙিন পাখা। তো এই কবি সাহিত্যিকরাই আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। এবং আমি বলবো যে বাংলাদেশ এবং বাংলা ভাষা এবং সাহিত্য আমাদেরকে প্রাণীর প্রতি মমতা সৃষ্টি করার ক্ষেত্রে বাংলা সাহিত্য কিন্তু কম রিচ নয়, অত্যন্ত সমৃদ্ধ একটি সাহিত্যিক সম্ভার রয়েছে, যেখানে আমাদেরকে প্রেরণা দেয়, আমাদেরকে উদ্বুদ্ধ করে একটি প্রাণকে রক্ষা করতে, প্রাণীকে রক্ষা করতে, বৃক্ষকে রক্ষা করতে এবং অন্যান্য প্রাণীকুলকে রক্ষা করতে। আমি তিনজন লেখকের, শুধু বাঙালি লেখকের কথাই আমি বললাম। সুতরাং আজকে নতুন করে আন্দোলনের তো প্রশ্নই আসতো না, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, প্রতিটি মানুষের মধ্যে এইটা জেগে উঠত।
এবং শুধু তাই নয়, আমার মনে হয় যে লেখকরা আরো গভীরভাবে চিন্তা করেছেন, যে মানুষকে সাবধান করেছেন, তোমরা প্রাণীকে মেরো না, হত্যা করো না। আপনাদের নিশ্চয়ই পাঠ্য ছিল দি রাইম অব দি অ্যানসিয়েন্ট ম্যারিনার। ওখানে অ্যালব্যাট্রস পাখিকে মারার কারণে জাহাজ থেকে যখন খুবই খারাপ অবস্থা আসলো, তারপরে অভিশাপ নেমে আসলো। এটা একটা মেটাফরিক্যাল হয়তো একটা বিষয় মনে করেছে যে এটা হয়তো একটা কার্স, এটা একটা অভিশাপ যে এই পাখিকে মারার কারণে। কিন্তু লেখক বোধহয় এই মেটাফরিক্যালি বলতে চেষ্টা করেছেন যে এই সুন্দর পৃথিবীর ক্রিয়েচার, এই ক্রিয়েচারকে তোমরা মেরে ফেলো না, এটাকে তোমরা ধ্বংস করো না। যদি ধ্বংস করো তাহলে অভিশাপ নেমে আসবে। যদিও এটা একটি মিথ, যদিও একটি কুসংস্কার, কিন্তু এটার মধ্যে দিয়ে প্রাণকে রক্ষা করার জন্য এই মহত্তম লেখকরা যে প্রচেষ্টা চালিয়েছেন সেটা অসাধারণ। এখানে আব্দুল হাই শিকদার ভাই অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়টি বলে গেছে। আর আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা পৃথিবীর অলংকার তো হচ্ছে এই প্রাণীকুল। আমরা ছেলে মেয়ের বিয়ের সময় তার গয়না গড়িয়ে দেয় সোনা দিয়ে, হীরা দিয়ে, কিন্তু আল্লাহর তরফ থেকে আপনার এই প্রাণীকুলই তো হচ্ছে পৃথিবীর অলংকার, পৃথিবীর জীবনের শক্তি, পৃথিবীর অক্সিজেন। একে অপরের সাথে এত নিবিড় সম্পর্ক, যেই সম্পর্ক একেবারে বিধাতা কর্তৃক নির্ধারিত। এই বিধাতা কর্তৃক নির্ধারিত বলেই যখন একটা আরেকটার কোনো ধরনের অভাব হয় তখন প্রকৃতির মধ্যে বিপর্যয় তৈরি হয়। কতভাবে আপনার ইকোলজিক্যাল ব্যালেন্স করছে এই প্রাণীকুল। একটা সাপ, একটা ইঁদুর, কেউ আপনার বৃথা সৃষ্টি হয়নি। ইঁদুরের গর্তে সাপ থাকছে, সেই সাপ ছোট পোকামাকড় ধরে খাচ্ছে এবং ইঁদুরকে তাড়াচ্ছে, আমাদের ফসল অনেকটা রক্ষা পাচ্ছে। সতর্কও থাকতে হয়। আবার এই সাপ একটি বিষাক্ত জিনিস, তাকে ভারসাম্য করছে বেজি দিয়ে। আমি ৩৫ দিন পুলিশের রিমান্ডে ছিলাম, 1 বছর, অনেকবার গেছি রিমান্ডে, কিন্তু 2015 সালের প্রায় 1 বছর কারাগারে থাকার সময় 35 দিন রিমান্ডে ছিলাম। আপনার ডিবি অফিসে ছিলাম 22 দিন, আর মোহাম্মদপুর থানায় ছিলাম 13 দিন, মোট 35 দিন। তো মোহাম্মদপুর থানায় রাত্রেবেলায় বই পড়তে পড়তে একটা হাজতের মধ্যে আমি একা, তো অনেক রাত্রে ঘুম ধরল। ঘুম ধরার পরে হঠাৎ দেখি আমার মনে হচ্ছে যে আমার আশেপাশে কেউ নড়াচড়া করছে। আমার গাটা শিউরে উঠল। ঘটনা কি, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। দেখি ছোট ছোট 2টা চোখ আমার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার? তারপর আমি ধর্মর করে আমি বিছনা থেকে উঠলাম, উঠে দেখি 2টা বেজি একবারই আমার ঠিক চোখের কাছাকাছি এসে, আমি যেখানে ঘুমিয়েছি মাথার কাছাকাছি এসে আমার দিকে তাকিয়ে আছে। তো লাফ দিয়ে ওঠার সময় দেখি যে পুলিশের যারা ডিউটিরত অফিসার তারা আসলো। বলে কি ব্যাপার, এর মধ্যে বেজি মনে হচ্ছে। তো বলে যে জি স্যার, আমরা দেখি তাড়াচ্ছি। মানে ঠিক অফিসিয়াল ডিউটি পালন করে। আপনার রাত্রি 11টা-12টার দিকে ঢুকে, যেদিক দিয়ে পানির একটা নল আছে ওই নল দিয়ে সে ঢুকে আমার মনে হয় সবকিছু কয়েকটা হাজত পরিভ্রমণ করে চলে যায়। এইভাবে মানে অনেক মজার কথাবার্তা ওখানে হচ্ছিল ওই বেজিগুলোকে নিয়ে। তাই আমি বললাম যে এইভাবে কোনো ক্ষতি করবো, যে না, বলে ওইটার জন্যই আমাদের এখানে সাপ এবং ইঁদুর ঢুকতে পারে না, আমরা এই কারণে বেজিকে মারি না। তো আমার তখনই মনে হলো কি অদ্ভুত আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার কি অপরিসীম ইয়ে, যে এক একটা প্রাণী দিয়ে আরেকটা প্রাণীকে তিনি ভারসাম্য করছেন। এই যে শিয়ালকে আমরা জানি যে কি চতুর প্রাণী, ধূর্ত প্রাণী, খারাপ প্রাণী, আমরা জানি যে মুরগি চুরি করে, কিন্তু ওই শিয়ালের কিন্তু অসাধারণ কিছু কর্তব্য পালন করে যেটা মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ধান ক্ষেতের মধ্যে অনেক পোকামাকড় সে খায়, ছোট ছোট ইঁদুর ধরে খায়, আমাদের তাতে ফসল প্রোটেকশন হয়। শুধু সেটাই নয়, পচা যত মাংস, যা নাড়ি ভুড়ি যা আছে শিয়াল সেটা খায়, পরে আমাদের পরিবেশকে ক্লিন রাখছে এই শিয়াল। অথচ আমরা কত খারাপ প্রাণী, চতুর প্রাণী, ধর্তু প্রাণী বলে তাকে জানি। তাহলে সৃষ্টিকর্তা কোনোটাই বাহুল্য কিছু উনি তৈরি করেনি, তৈরি করেছেন মানব জাতির জন্যই, এবং মানব জাতিকে প্রোটেকশনের জন্য আল্লাহর তরফ থেকে, সৃষ্টিকর্তার তরফ থেকে এই ভারসাম্য তিনি দিয়েছেন। আর কি তাদের মানে ন্যাচারাল বিউটিফিকেশন, মানে
আমি নই, কি বলে যে জুলজিস্ট নই, আমি ভূগোলের ছাত্র, কিন্তু ভূগোলের মধ্যে প্রকৃতিতে বা ভূপৃষ্ঠে যে প্রাণীর যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন সম্পর্কে যতটুকু পড়াশোনা করেছি তাতে আমার কাছে অবাক লেগেছে যে উত্তরাঞ্চলের শীতের প্রদেশগুলোতে, পৃথিবীর উত্তরাঞ্চলে তো আপনারা জানেন যে প্রচন্ড শীত পড়ে, উত্তর মেরু ওইসব অঞ্চলে, ওই সময় শীতের পাখিরা শীতের সময় আসে উষ্ণতার সন্ধানে, একবারে ইসরায়েলের উপর দিয়ে মিশরে আসে, মিশর থেকে ইন্ডিয়া টিন্ডিয়া হয়ে পূর্ব দিকে যেখানে একটু গরম পায়। মজার ব্যাপার হচ্ছে আসার সময় ডিম ফুটে তার বাচ্চা হয়, বাচ্চাকে রেখে দিয়ে মা আসে উষ্ণতার জন্য এই পূর্ব দিকে উষ্ণমণ্ডলীয় এলাকাতে, মিশর, ইন্ডিয়া, আরব, এইসব জায়গায়। এবং এর পরের বছর ওই বাচ্চা মা যেদিক দিয়ে এসছে সেই দিক দিয়ে বাচ্চাটাও আসে। এগুলো আমরা ধরেন পত্র পত্রিকার মধ্যে পড়েছি, বিভিন্ন জিওলজিস্টের লেখাপড়ায় আমরা সেটা দেখেছি। তো আমাদের কাছে বিস্ময়কর মনে হয়েছে আল্লাহ যে কি অপরিসীম তার ডিজাইন দিয়ে এই পৃথিবীটাকে তৈরি করেছেন, যেখানে কোনো কিছুই ফেলনা যায় না, যেখানে কোনো কিছুই বাহুল্য হিসাবে থাকে না, প্রত্যেকটাই একে অপরের সাথে ইন্টারডিপেন্ডেন্ট। এই জন্য ফরাসি একজন দার্শনিক একটা চমৎকার বলেছেন যে হিউম্যান মাইন্ডকে ইনফ্লুয়েন্স করে কি কি, 3 things exercise constant influence over the mind of man। সেটা কি? সেটার মধ্যে হচ্ছে গভর্নমেন্ট, রিলিজিয়ান, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট এটা একটা পার্মানেন্ট ইনফ্লুয়েন্স তৈরি করে হিউম্যান মাইন্ডে, মানব মনকে প্রভাবিত করে হচ্ছে প্রকৃতি, তার পরিবেশ একবারে ওইভাবেই তৈরি করে। আমি যদি দেখি ঊষর মরুভূমি, সমস্ত বৃক্ষ উজাড় হয়ে গেছে, ছোটবেলা থেকে আমার মন ওইভাবেই তৈরি হবে, সবই বোধহয় রুক্ষ, সবই বোধহয় ঊষর মরুময়। আমি যদি দেখি ছোটবেলা থেকে, যেটা আমরা বাংলাদেশেই দেখেছি, বাসা থেকে বের হলেই, আমার বাড়ি থেকে বের হলেই দেখতাম শরৎকালে কাশ বনে ভরা, কি চমৎকার সেই দৃশ্য নেই। এমনকি ঢাকার পাশে এই গাজীপুর টাজীপুরে বের হলে কত চমৎকার, মাঠের পর মাঠ কাশবন উজাড় হয়ে গেল, উজাড় হয়ে গেল। মানুষের থেকে শুধু বাড়ি দরকার, এবং বাড়ি এমন দরকার যে বাড়ির সামনে 1 হাত খালি জায়গা রাখা যাবে না, সেখানে একটা ওই 1 হাত জায়গার মধ্যে যে একটা কাঁঠাল গাছ লাগানো যায়, একটা লেবু গাছ লাগানো যায়, একটা বাতাবি লেবুর গাছ লাগানো যায়। মানুষ যেন ভুলেই গেছে মানুষের টাকা দরকার, বিল্ডিং এর পর বিল্ডিং, তার উপরে তলার উপরে তলা, শুধু ডেভেলপারকে দিচ্ছে। কোথায় আপনার বৃক্ষ, কোথায় আপনার বাতাবি লেবুর গাছ? আজকে আমাদের মফস্বল শহরে বাড়ির যে উঠান থাকতো, সেই উঠান কনসেপ্টটাই যেন ভুলে যাচ্ছে। একটা কলের পার, নাহলে কুড়ার পার, তার পাশে ডালিম গাছ, তার পাশে পেয়ারার গাছ, কি চমৎকার এই যে পরিবেশটা ছিল, পরিবেশ নয়। এখন ডিস্ট্রিক্ট শহরে বগুড়ায় গেলে পড়ে, রাজশাহীতে গেলে পড়ে দেখি যতটুকু জায়গা আছে সেই জায়গার মধ্যে ডেভেলপারকে দিচ্ছে, তলার পর তলা করছে, কোনো আম গাছ নেই, কাঁঠাল গাছ নেই। অথচ রাজশাহী শহরের মধ্যে আমরা দেখেছি ছোটবেলায় কত আম গাছ, সেই আম গাছে একবারে হাতের সামনে ঝুলে ঝুলে থাকতো, সব উজাড় হয়ে যাচ্ছে। আনপ্ল্যান্ড প্ল্যানিং অফ আরবানাইজেশন হচ্ছে একটা অন্যতম বড় উপাদান এনভায়রনমেন্টকে নষ্ট করার, যেটা আমরা আনপ্ল্যান্ড আরবানাইজেশন করার জন্য এই জিনিসটা হচ্ছে। অথচ আমি আমেরিকায় দেখেছি, যেখানে নগরায়ন হয়েছে আরো 150-200 বছর আগে, সেখানে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, তার নিচেও কিছু শাকসবজি লাগানোর মতো একটা জায়গা থাকে। এমনকি লন্ডনেও দেখেছি যে ডুপ্লেক্স বাড়ি বা অ্যাপার্টমেন্ট বাড়ির পিছন দিকে একটা ইয়ার্ডের মধ্যে সেখানে আপেল গাছও দেখি, সেখানে বিভিন্ন ধরনের যে আমাদের দেশে যে মিষ্টি কুমড়া হয়, সে মিষ্টি কুমড়ার গাছও দেখি। অথচ আমরা যেন ওটা ভুলে যাচ্ছে। অথচ যেখানে প্রায় সারা বছর বৃষ্টিপাত হয়, যেখানে আপনার বেশি কর্ষণ করতে হয় না, একটু নিড়ানি দিলে পরেই আপনার ঝরঝর করে গাছ, তত্তর করে গাছ বেয়ে উঠে, সেইটা যেন আমরা নিজেরাই নিজেদের পরিবেশকে, প্রতিবেশকে, ইকোলজিক্যাল ব্যালেন্সকে, আমাদের যে ক্রিটিক্যাল ইকোলজি, সেগুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি। এত মানুষ, এত সায়েন্টিস্ট এত অনুরোধ করেছিল হাসিনাকে যে আপনি রামপাল যে কয়লা পুড়িয়ে পাওয়ার প্ল্যান্ট আপনি করেন না, এটা নষ্ট হবে, তার আমরা এখন প্রমাণ পাচ্ছি। আপনার প্রেসিডেন্ট তার বাড়িতে যাবে বলে হাওর, এটা একটা পৃথিবীর মধ্যে একটা ইম্পর্টেন্ট
মানে একটা হাওর কিশোরগঞ্জের সাবেক প্রেসিডেন্টের বাড়িতে যাওয়ার, তার মাঝখান দিয়ে উনি রাস্তা তৈরি করে দিয়ে হাওরটাকে ধ্বংস করে দিলেন। মানে চোখে দেখানোর জন্য ডেভেলপমেন্ট, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, দীর্ঘজীবী হবে, গাছ মাছ পানি দিয়ে প্রাণী দিয়ে আমাদের যে সমৃদ্ধ যে ইয়েটা হবে, কি বলে ইকোলজিক্যাল যে ব্যালেন্স হবে, সেটাকে আমরা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে শুধুমাত্র নিজের কৃতিত্ব দেখানোর জন্য, এবং সেই কৃতিত্ব হচ্ছে ভুয়া ফাঁপা এবং বিকৃত পারভার্টেড একটা ডেভেলপমেন্ট দেখানোর জন্য আমরা এই কাজ করেছি। আমরা আমাদের অক্সিজেন, আমরা আমাদের নিঃশ্বাসকে বিষাক্ত করেছি। বিষাক্ত করেই আমরা তৈরি করেছি এক ধরনের ভয়াবহ ডেভেলপমেন্টের তথাকথিত মডেল, যা মানব জাতির বিপর্যয়ের জন্য সবচাইতে বড় দায়ী বলে মনে হয়। ধন্যবাদ জানাই যারা আজকের এই আয়োজন করেছেন। বক্তব্য একটু বড়ই হয়ে গেছে, চেয়ারম্যান মহোদয় কথা বলবেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুধু বলবো, যারা এই কাজগুলো নিয়ে এখন এগোচ্ছেন, আমরা কেন জানি মনে হচ্ছে ওই যে আমি আগেই বলেছি, কনভেনশনাল আমরা যারা রাজনীতি করি এর বাইরে একটা নন কনভেনশনাল প্রোগ্রামের দিকে চেয়ারম্যান সাহেবের আগ্রহ এবং তিনি নিয়ে যেতে চাচ্ছেন। আমাদের রাজনীতি বলি, আমাদের সমাজনীতি বলি, আমাদের রাষ্ট্র দর্শন বলি, আমরা যদি এই সমস্ত জিনিসগুলোর উপর আমাদের গাছ মাছ প্রাণী নদী এগুলোকে টিকিয়ে রাখার কর্মসূচি নিয়ে যদি আমরা এগিয়ে যাই, এই দেশ বাঁচবে, মানুষ বাঁচবে, আমাদের প্রকৃতি বাঁচবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।